মার্কেটিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের তোমাদের একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। এই কনজিউমার বিহেভিয়ার চ্যাপ্টারে আজকের সেশনে থাকছে একটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের মার্কেট সেগমেন্টেশন, অর্থাৎ বাজার বিভাজন। এই বাজার বিভাজন কি এবং এর ইম্পর্টেন্স কতটা, এটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা সিইউ বিকম সেকেন্ড সেমিস্টারে আছো, তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যেহেতু তোমরা এই নিউ সিলেবাসে প্রথম ব্যাচ, তাহলে তোমাদের কি করতে হবে, পুরো চ্যাপ্টারগুলোকে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন কিন্তু মুখস্থ করে যেতে হবে। সিলেক্টিভ কয়েকটা কোশ্চেন মুখস্থ করে গেলে সেখানে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। সেখানে কি হয়, রিস্কটা অনেক বেড়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3টে করে কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। এই আলোচনাগুলো দেখবে, তাহলে মোটামুটি তোমাদের অনেকটা সুবিধা হবে। আলোচনাটা শোনার পর তোমরা চেষ্টা করবে এই কোশ্চেনটা, যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম ওই পয়েন্টগুলো তুমি একবার নিজের খাতায়, নিজের কপিতে একবার লিখে ফেলবে। এবং লেখার সময় ওটাকে যখন মার্কস ডিস্ট্রিবিউশন করবে, মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী পয়েন্টগুলোকে তুমি ধরো বাড়িয়ে আলোচনা করতে পারো বা কমিয়ে আলোচনা করতে পারো। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেবে, পয়েন্টগুলোর ভিতরে যে আলোচনাটা থাকবে সেটাকে কিন্তু মার্কস অনুযায়ী তোমাকে কিন্তু বাড়াতে হবে বা ছোট করতে হবে। আমি কিন্তু বড় করেই আলোচনা করব। দেখো, মার্কেট সেগমেন্টেশন কি, বাজার বিভাজন কি। ধরো সাপোজ কোনো একটা কোম্পানি সে একটা বিশেষ বাজারে যখন সে লঞ্চ করে, নিজেকে লঞ্চ করলে, তার প্রোডাক্টটা লঞ্চ করার সময় সে কিন্তু বাজারের কাস্টমারদের বিহেভিয়ার কি, কাস্টমারদের উপর একটা অবজারভেশন করে দেখে তার ওই প্রোডাক্টের ডিফারেন্ট কাস্টমার আছে এবং তাদের ক্রয় ক্ষমতা, তাদের ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট। তা ডিফারেন্ট ক্যাপাসিটির যখন কাস্টমার সে পায়, সে তখন কি করে বলতো, প্রত্যেকটা কাস্টমার, কেউ ধরো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কাস্টমার, কেউ মধ্যবিত্ত ফ্যামিলির কাস্টমার, কেউ উচ্চবিত্ত ফ্যামিলির কাস্টমার, প্রত্যেকজনের ক্রয় ক্ষমতা আলাদা। তাহলে তাদেরকে যদি তাদের একই প্রোডাক্ট হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তারা স্যাটিসফাইড হবে? সেখানে দেখা যাবে আমি লোয়ার মিডিল ক্লাসকে আমি হয়তো স্যাটিসফাই করতে গেছি, আপার কাস্ট যারা আছে বা আপার ক্লাস যারা আছে, আপার ক্লাসরা তারা কি করছে, সেখানে ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে। তো এর জন্য কি করা হয়, আমরা কি করি, আমরা একটা প্রোডাক্টকে যখন তুলে দেব, আমরা কি করব, আমাদের এই যে কনজিউমার আছে, যে ক্রেতা আছে, সেই ক্রেতাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টটাকে কি করব, ডিফারেন্ট আমরা তার প্রোডাক্টের বিভিন্ন ধরো ক্যাপাসিটি, প্রোডাক্টের সমস্ত প্রাইস এবং প্রোডাক্টের গুণাগুণ সমস্ত একটু বাড়িয়ে কমিয়ে আমরা দামের একটা ডিফারেন্স তৈরি করব। আমরা দামের ডিফারেন্স তৈরি করে আমরা বাজারটাকে কি করব, ডিস্ট্রিবিউট করব, ডিভাইড করব। বাজারটাকে ডিভাইড করে আমরা লোয়ার মিডিল ক্লাসের জন্য একটা প্রোডাক্ট আনলাম, সেটা যাতে একটু চিপেস্ট হয়। তারপর মিডিল ক্লাসের জন্য একটা আনলাম মোটামুটি দামের, আপার ক্লাসের জন্য আরেকটা প্রোডাক্ট আনলাম যেটা একটু বেশি দামি, এবং যেখানে সমস্ত লাক্সারি সমস্ত আইটেমগুলো সেখানে রাখলাম, রেখে হয়তো একটা প্রোডাক্ট বানালাম। যেরকম ধরো মারুতি কোম্পানি বা টাটা কোম্পানি তার গাড়ি যখন লঞ্চ করছে, সে দেখবে লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাসের জন্য একরকম গাড়ি তৈরি করে, আপার ক্লাসের জন্য আরেক রকম গাড়ি তৈরি করে। একই রকম গাড়ি যদি সবাইকে সে ধরিয়ে দিত, তাহলে কিন্তু একটা ক্লাসকে খুশি করতে গেলে আর একটা ক্লাস দেখবে ডিসস্যাটিসফাই হতো। তা সেই জন্য এইটাকেই বলা হচ্ছে যে আমরা যখন কাস্টমারদের ক্যাপাসিটি অনুযায়ী, ক্যাপাসিটি মানে কি, ক্রয় ক্ষমতা অনুযায়ী, তাদের যখন আমরা একটা বাজারকে, একটা বড় বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে ডিফারেন্ট কাস্টমারের হাতে আমাদের একই গুডস হয়তো ডিফারেন্ট কোয়ালিটি অনুযায়ী তাদের প্রাইসটাকে কন্ট্রোল করে আমরা তাদের হাতে যখন তুলে দিই, সেই রকম বিভাজন করাটাকেই বলছি বাজার বিভাজন। বলো ক্লিয়ার কি না, বুঝে গেছে ব্যাপারটা? তাহলে আমরা একটা বাজারে আমাদের প্রোডাক্ট যখন আনছি, আমাদের ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী আমরা কি করছি, আমাদের প্রোডাক্টকে ডিফারেন্সিয়েশন করে সেটা লোয়ার ক্লাসদের জন্য একরকম একটা সস্তা দামের একটা প্রোডাক্ট হাতে তুলে দিলাম। সেখানে হয়তো গুণমানের দিক দিয়ে একটু কম্প্রোমাইজ করে, কিন্তু আসল গুণমান কিন্তু বজায় রাখে। টাটা কোম্পানিও কিন্তু দেখবে, তুমি টাটা এখন যেটা গুজরাট থেকে বেরোচ্ছে, গুজরাটের সানন্দ থেকে বেরোচ্ছে সেটা হয়তো ন্যানোটা বেরোচ্ছে না। ন্যানোটা না বেরোলেও এখন যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেটাও কিন্তু লোয়ার মিডিল ক্লাসের জন্য, ওটা 2-2.5 লক্ষ টাকা মেবি দাম হবে। সেই দামে যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা কিন্তু মিডিল ক্লাস যাতে কনজিউম করতে পারে সেই রকম একটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে এনেছে। কিন্তু আবার আপার ক্লাসের জন্য দেখা যাচ্ছে অন্য ক্যাটাগরির একটা সে গাড়ি
লঞ্চ করেছে, সেখানে কিন্তু একটু ফেসিলিটি হয়তো আরো একটু বেশি আছে। এইভাবে সে তার গাড়ির মার্কেটটাকে কি করেছে, ভাগ করে নিয়েছে। তাহলে এই ভাগ করাটাকেই বলছি কি, বাজার বিভাজন করা, মার্কেট সেগমেন্টেশন করা। এবার মার্কেট সেগমেন্টেশন করলে কি হয়, আমাদের ধরো আমরা আপার ক্লাসের কাস্টমারগুলোকেও যেরকম আমরা কি করবো, আমাদের গ্রিপে আনতে পারবো, মিডিল ক্লাসের কাস্টমারকেও গ্রিপে আনতে পারবো, লোয়ার মিডিল ক্লাসের কাস্টমারকেও গ্রিপে আনতে পারবো। তাহলে আমাদের বাজারের পরিধিটা কি হবে, বাজারের পরিধিটা বৃদ্ধি পাবে, বাজারের পরিধিটা একই থাকবে, এবং আমরা কি করব, সবাইকে স্যাটিসফাই করতে পারবো। সেই জন্যই মার্কেট সেগমেন্টেশনের প্রয়োজন আছে। তাহলে এর ইম্পর্টেন্সটাকে আমরা যদি পয়েন্ট ওয়াইজ আলোচনা করি, তাহলে এক নম্বর বলবো বেনিফিট অফ মার্কেটার। মার্কেটারের বেনিফিট কি বা বিপণনকারীর সুবিধা কি, যে বিপণন করছে তার সুবিধা কি, তার সুবিধা হচ্ছে সে বিভিন্ন রকম ক্রেতাকে যখন ক্লাসিফাই করবে, ক্লাসিফাই করে সেই বিভিন্ন ক্রেতার তাদের কি হয় বলতো, বিভিন্ন ক্রেতার বিহেভিয়ার আলাদা, রুচি আলাদা, পছন্দ আলাদা। তাহলে যে ক্রেতা যেরকম বিহেভিয়ার করে, যে ক্রেতাকে যেই রকম বোঝালে বুঝবে, আমরা সেই রকম করে বোঝাতে পারি। আমরা দেখলাম লোয়ার মিডিল ক্লাসের জন্য যে একটা টেবিল করে রেখেছি যেখানে ওই গাড়িগুলো বিক্রি হচ্ছে, সেই টেবিলে সেখানে যে বোঝাচ্ছে সে বোঝানোটা আলাদা রকম। আবার আপার ক্লাসকে যে বোঝাচ্ছে, যেই টেবিলে যে বসে আছে, আপার ক্লাসের গাড়িগুলো যেগুলো বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু তার বোঝানোর ক্যাপাসিটি আলাদা, অন্যরকম ভাবে বোঝাচ্ছে। তাহলে এতে কি হয়, দেখা যায় দুজনেই কিন্তু স্যাটিসফাই হয়। আপার ক্লাস তার ল্যাঙ্গুয়েজটা সে ওখানে শুনতে পায়, লোয়ার ক্লাস আবার তার ল্যাঙ্গুয়েজটা ওখানে শুনতে পায়, যার ফলে কি হয়, দুজনেই স্যাটিসফাইড হয়। আর আমরা যদি একইভাবে একই মন্ত্রে শিব পূজাও করতাম, নারায়ণ পূজাও করতাম, দেখতাম দুটো দেবতাই অক্ষুণ্ণ হতো। হ্যাঁ, সেখানে হয়তো তাদের মনে ক্ষুণ্ণ হতো, তার মনে ক্ষুণ্ণ হলে সেখানে আমাদের পূজাটাই ভেস্তে যেত। সেই জন্য শিব পূজার মন্ত্র আলাদা, সেখানে আলাদা মন্ত্র অ্যাপ্লাই করতে হবে, নারায়ণ পূজার মন্ত্র আলাদা, সেখানে আলাদা মন্ত্র অ্যাপ্লাই করতে হবে। সেই রকম আমাদের বাজারেও কিন্তু আমাদের ওই ক্রেতা যারা আছে, ক্রেতাদের ক্যাপাসিটি অনুযায়ী, ক্রেতাদের মানসিকতা অনুযায়ী, তাদের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী তাদেরকে বোঝাতে খুব সহজ হয়। তাহলে আমরা ক্রেতাকে যখন ডিস্ট্রিবিউট করে নিলাম, ভাগ করে নিলাম, হয়তো একই ছাদের নিচে বিক্রি করছি 4 রকম গাড়ি, কিন্তু 4 রকম গাড়ি বিক্রি করার জন্য 4টে আলাদা আলাদা স্পেশালিস্ট আছে। সেখানে 4 জন কিন্তু একজন লোয়ার ক্লাসকে স্যাটিসফাই করার জন্য যা বলা উচিত সে সেইগুলোই বলছে, তাকে সেইভাবেই ট্রেনিং দেওয়া আছে। মিডিল ক্লাসকে স্যাটিসফাই করার জন্য যা বলা সেগুলোই বলছে। তাহলে এইরকম ক্লাসিফাই করলে আমাদের কি হয়, কাস্টমারকে ক্যাচ করা খুব সুবিধা হয়। তাহলে বিপণনকারীর দিক দিয়ে সুবিধা কি, কাস্টমারকে ক্যাচ করা যায় খুব সহজে, এবং কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে অতি সহজে। কোন কাস্টমারকে কি পদ্ধতিতে স্যাটিসফাই করবে সে কিন্তু বুঝতে পেরে যায়, এবং সেই পদ্ধতিতে কাস্টমারকে স্যাটিসফাই করে। তাহলে এটা হলো বিপণনকারীর দিক দিয়ে সুবিধা। নেক্সট হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশন। দেখো, একটা কনজিউমার যখন তার ভাষায়, তার রুচি, তার পছন্দ অনুযায়ী কেউ তাকে বোঝাচ্ছে, কেউ তাকে ইনফ্লুয়েন্স করছে, তখন সে বুঝে যায় খুব তাড়াতাড়ি। এবং কাস্টমারকে তার যে প্রোডাক্টটা, দেখা যায় যে আমরা লোয়ার মিডিল ক্লাসের হাতে যে গাড়িটা তুলে দিচ্ছি, তার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, তার সমস্ত বৈশিষ্ট্যগুলো, তার গুণাগুণগুলো সবকিছু সেই টেবিলে তাকে বোঝাচ্ছে। তাহলে বোঝানো হলে কি হয় বলতো, বোঝানো হলে কাস্টমারও সন্তুষ্ট হয়, কাস্টমারও তার ঠিক ক্যাপাসিটি অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী সে প্রোডাক্টটা পাচ্ছে, তার সাথে সাথে সেই প্রোডাক্টের গুণাগুণগুলো সে জানতে পারছে। হ্যাঁ, সেখানে দেখা যায় কাস্টমারের মধ্যে স্যাটিসফ্যাকশন অতি কুইক আসে। তাহলে এখানে ক্রেতা সন্তুষ্টি ঘটে। নেক্সট, কস্ট এফেক্টিভ, ব্যয় সংকোচ। দেখো, ব্যয় সংকোচ কি বলতো, আমরা ধরো আমাদের প্রোডাক্ট যেটা আমরা মার্কেটে বিক্রি করছি, বিক্রি করার সময় আমরা ক্রেতার পছন্দ, রুচি কি, এটা যদি জানতে পেরে যাই, আমরা কিন্তু অ্যাডভার্টাইজ দিই বা সেলস প্রমোশনের প্রসেস যেগুলো বের করি, বা আমাদের বিক্রি করার যে প্রসেসটা বের করি, সেই বিক্রি করার প্রসেসটা সেইভাবে তৈরি করি যে আমার কাস্টমার কারা এটা যদি জানতে পেরে যাই। আমি তো বাজারকে বিভাজন করেছি, বাজারকে 3 রকম 4 রকম কোয়ালিটিতে বাজারের ক্রেতাদের বিভাজন করে নিয়েছি, নিয়ে তাদের রুচি কি, তাদের পছন্দ কি, তারা কোনভাবে অ্যাডভার্টাইজ দিলে তারা সুবিধা পায়, এটা যদি জানতে পেরে যাই, তাহলে কি হবে, আমরা ধরো একটা কমন বিজ্ঞাপন না দিয়ে, কমন বিজ্ঞাপন দিয়ে দেখবো, হয়তো দেখা গেল যে আমরা যে বিজ্ঞাপনটা দিচ্ছি সেটা আপার ক্লাস দেখছে না। তাহলে আপার ক্লাস যদি না দেখে, তাহলে তারা তো প্রোডাক্টটা কিনতে আসবে না, সেখানে আমার খরচটা বেকার হবে। তাহলে সেখানে দেখা যায় আমাদের প্রোডাক্ট বিক্রি করার সময় আমরা কিন্তু কাস্টমারকে যদি এইভাবে ভাগ করে নিতে পারি, যদি দেখি আমরা আমাদের মহিলা কাস্টমার বেশি, যে প্রোডাক্টটা আমরা মার্কেটে আনছি মহিলা কাস্টমার বেশি, এবং মহিলাদের মধ্যে যারা টিনেজার তারা হচ্ছে বেশি, তাহলে তাদের মতো করে অ্যাড দিতে হবে। তখন কিন্তু অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড দিলে হবে না,
তারা পছন্দ করবে না। তারা কি করবে, আর একটু কম এজের কোনো হিরোকে দিয়ে অ্যাড দেওয়াতে হবে। তখন দেখা যাচ্ছে বিরাট কোহলি হয়তো অ্যাড দিচ্ছে, তারা তাতে স্যাটিসফাইড। হ্যাঁ, কিন্তু তাদের প্রোডাক্টটা কপিল দেবকে দিয়ে অ্যাড দেওয়ালে হবে না। তাহলে এইটা আমরা যদি বুঝতে পেরে যাই, তাহলে আমাদের যেটা খরচটা হচ্ছে, যে খরচটা অ্যাড দিচ্ছি বা সেলস প্রমোশনের জন্য যে খরচটা করছি, সেটা যারা কাস্টমার তাদের মতো করে আমরা সেলস প্রমোশনের খরচা করছি, তার ফলে কি হয়, কস্টটা কিন্তু কম্পারেটিভলি কমে যায়, বেকার খরচটা হয় না। তাহলে আমাদের এখানে কস্ট কিছুটা, ব্যয়ের কিছুটা সংকোচ ঘটে, কস্ট রিডাকশন হয়। কি কস্ট? অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বা সেলস প্রমোশন কস্ট, বলতে পারো আমাদের বিপণনের যে খরচ, টোটাল বিপণনেরই তো এটা ম্যানেজমেন্ট, তাহলে বিপণন খরচ আমাদের যেটা, সেই খরচটা অনেকটা কমে যায়। নেক্সট হচ্ছে বেটার সার্ভিস। বেটার সার্ভিস হচ্ছে, আমরা বলছি আমরা কাস্টমারের ধরন, কাস্টমারের ক্যাটাগরি, তাদের রুচি পছন্দ আমরা যদি বুঝতে পেরে যাই, সেই অনুযায়ী যদি মার্কেটকে ভাগ করে রাখি, তাহলে আমরা দেখা যাবে যে কাস্টমারদের পছন্দ অনুযায়ী আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পারবো। দেখছি আমাদের কাস্টমার যারা, তারা অনলাইন পারচেস করে বেশি, তাহলে আমরা কি করব, অনলাইনে তাদের গুডসটাকে পাঠাবার চেষ্টা করব, তাদের সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার দেখছি কিছু কাস্টমার আছে যারা কিন্তু আমাদের প্রোডাক্টটা হাতে নিয়ে তারা দেখবে। গার্মেন্টসের যারা ব্যবসা করে, গার্মেন্টস ব্যবসা দেখবে তোমাদের এতে অনলাইনে খুব কম হয়। অনলাইনে কেউ গার্মেন্টস কিনতে চায় না, তার কারণ কি, তারা হাতে দেখে নেয় যে প্রোডাক্টটার কোয়ালিটি কি আছে, তারা কিন্তু ওই ছবি দেখে কিন্তু পছন্দ করে না। আবার দেখবে যে কোনো ক্রিম, সে তারা জানে যে এই ক্রিমটা কি হয়, এই ক্রিমটা কি দাম আছে, তারা সব কিছু জানে, এই ক্রিমটা ইউজ করেছে বা অন্যের মুখে শুনেছে, সে ক্রিমটা কিন্তু অনায়াসে, তার কোয়ালিটি তো একই, সে কিন্তু অনলাইনে সেটা পারচেস করে। তাহলে সেই ক্ষেত্রে ক্রিমের ক্ষেত্রে আমি ব্যবহার করছি কি, অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, যার ফলে সেখানে সার্ভিসটাকে কি বেটার প্রোভাইড করতে পারছি, অতি কুইক, কাস্টমারকে আসতে হচ্ছে না, অথচ বাড়িতে বসে সে পেয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে আমাকে কিন্তু একটা শোরুম খুলতে হয়েছে। হ্যাঁ, আমাকে কিন্তু একটা শোরুম খুলে সেখানে আমাদের গুডসগুলোকে বিক্রি করতে হচ্ছে। বলবে প্যান্টালুন্সে গার্মেন্টসের জন্য শোরুম খুলে বসে আছে। আবার দেখবে ফ্লিপকার্ট যে প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউট করছে বা বিক্রি করছে, সেখানে ফ্লিপকার্ট বিক্রি করার সময় তার প্রোডাক্ট যেগুলো, ধরন যেগুলো, সেখানে গার্মেন্টস থাকলেও বিক্রি কিন্তু বেশি হয় না। গার্মেন্টস কিন্তু সবাই একেবারে ফ্রন্টে গিয়ে সে বিক্রেতার সামনে গিয়ে কেনে। তো সেইখানে দেখা যায় যে আমাদের সার্ভিসটা সেইভাবেই আমরা প্রোডাক্ট ওয়াইজ, এবং আমাদের কাস্টমার যারা আছে, কাস্টমাররা কি পছন্দ করছে, কাস্টমার ওয়াইজ তাদেরকে আমরা একই প্রসেসে কিন্তু ডিস্ট্রিবিউটটা করব না। ডিস্ট্রিবিউটটা করার সময়, আমরা পরিষেবাটা দেওয়ার সময় আমরা উন্নত পরিষেবা কিভাবে দেব, যে কাস্টমার ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ আমরা কি করব, আমাদের টেলিভারিগুলো সমস্তগুলো আলাদা আলাদা রকম ভাবে সিলেকশন করব, তাতে পরিষেবাটা কি হবে, আমাদের অনেক উন্নত হবে এবং স্যাটিসফাই হবে আমাদের পরিষেবা পেয়ে কাস্টমাররা। নেক্সট, এবার ফার্ম কনজিউমার রিলেশন। তুমি দেখবে যে আমাদের এই ক্রেতা আর বিক্রেতা, এদের যদি সামনাসামনি দেখা যায়, যে তাদের যদি সামনাসামনি মিট হওয়ার পর বিক্রেতা যেভাবে তাকে কনভিন্স করতে পারে, সেটা কিন্তু অনলাইনে কনভিন্স করা যায় না। অনলাইনে সেই সমস্ত প্রোডাক্টগুলোই বেশি বিক্রি হয় যেগুলো বাজারে কিন্তু স্টাবলিশড, সেইগুলো বেশি বিক্রি হয়। যে প্রোডাক্টগুলো স্টাবলিশড নয়, সেগুলো দেখবে অনলাইনে বিক্রি হয় না। তাহলে সেই স্টাবলিশড নয় এরকম যদি প্রোডাক্ট তোমার হাতে থাকে, তাহলে এই প্রোডাক্টকে বিক্রি করার জন্য কি করতে হবে, তোমার সেলসম্যান যারা আছে, সেলসম্যানকে কাস্টমারের সামনে যেতে হবে, তাকে বোঝাতে হবে যে তোমাদের এই প্রোডাক্টটা যেটা বাজারে স্টাবলিশড প্রোডাক্ট আছে তার থেকেও বেটার, আপনারা একটা ইউজ করে দেখুন। এইভাবে বোঝানোটা কিন্তু হয় কি বলতো, ক্রেতা বিক্রেতার সামনাসামনি যে ইন্টারাকশনটা হয়, তার ফলে হয় কি, ক্রেতাকে তাড়াতাড়ি তাকে আমরা ক্যাচ করতে পারি, অতি সহজে ক্যাচ করতে পারি, এবং ক্রেতা বিক্রেতার সম্পর্ক যদি একটা তৈরি হয়ে যায়, তাহলে ওই ক্রেতাটা কিন্তু ওই বিক্রেতার কাছে বারবার আসবে। যদি ভালো ব্যবহার পায়, ভালো মানের প্রোডাক্ট পায়, ভালো দামে পায়, ঠিকঠাক দামে পায়, সে কিন্তু বারবার আসবে। তাহলে সেখানে আমরা প্রোডাক্ট ওয়াইজ, আমরা ক্রেতা ওয়াইজ, আমরা যদি বাজারটাকে বিভাজন করে নিতে পারি, বাজারকে বিভাজন করে নিয়ে যদি দেখি আমার যারা ক্রেতা আছে তারা হচ্ছে সবসময় তারা দোকানে এসে বা শোরুমে এসে তারা প্রোডাক্টটা কেনে, তাহলে সেখানে আমরা আমাদের সেলসম্যানকে সেই রকম কি করব, ট্রেনিং দিয়ে যারা ক্রেতাকে তারা আকৃষ্ট করতে পারে, সেই রকম ভাবেই ট্রেনিং দিয়ে তাদের যদি পাঠিয়ে দিই, তাহলে দুজনের একটা মিট যে হবে, ওই মিটটায় একটা সামনাসামনি মিট,
তার দেখবে একটা এফেক্ট, আর একটা অনলাইনে, হ্যাঁ, সেই মিট, তার যে এফেক্ট, দুটো এফেক্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সেই জন্য বলছি স্টাবলিশ গুডসের ক্ষেত্রে অনলাইন ঠিক আছে, কিন্তু যে গুডসগুলো স্টাবলিশড নয় মার্কেটে, সেই গুডসের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, সরাসরি বিক্রি করতে হয় ক্রেতার সামনে গিয়ে। সেইখানে আমাদের এই ক্রেতা বিক্রেতার যে একটা মিট হয়, এর ফলে কি হয় বলতো, আমাদের ক্রেতা বিক্রেতার মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, যার ফলে পরবর্তী সময় দেখা যায় ওই ক্রেতাটা আবার কিন্তু আমাদের প্রোডাক্ট নিতে ওই আমাদের বিক্রেতার কাছে ছুটে যায়। যার ফলে এখানে কিন্তু আমাদের বিক্রিটা অনেক বাড়ে বা মার্কেটটাকে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে না? তাহলে এটাও একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে কম্পিটিশন। দেখো, প্রতিযোগিতার বাজারে আমরা আজকে কম্পিটিশনের মার্কেটে, ধরো কোনো একটা প্রোডাক্ট যখন বাজারে আনছি, আমাকে ধরেই নিতে হয় আমার সাথে কিন্তু, মানে আমাদের এই মার্কেটে কিন্তু আমাদের কম্পিটিটর 8টা-10টা আছে। তাহলে ধরেই নিয়ে আমরা কি করি, আমাদের যে ক্রেতাকে যখন ডিফারেন্ট তাদের রুচি পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন বাজারে ভাগ করে নিয়েছি, নিয়ে তাদের পার্সোনালি তাদের স্যাটিসফাই করছি, তাহলে সেখানে যারা এটা করছে না তাদের থেকে আমরা এগিয়ে যাব। আমরা বাজারকে বিভাজন করে নিয়েছি, লোয়ার মিডিল ক্লাসের জন্য একরকম, মিডিল ক্লাসের জন্য একরকম, আপার ক্লাসের জন্য একরকম। তা আমরা যদি বাজারকে এইভাবে বিভাজন করে নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাসের হাতে আমাদের প্রোডাক্টটা তুলে দিতে পারি, তাহলে এই কাজটা যদি আমরা করি, বাজারের অন্য কম্পিটিটর যারা আছে তারা যদি এটা না করে, তাহলে আমরা তাদের থেকে এগিয়ে থাকবো না। আমরা তো বাজারের টোটাল ক্লাসটাকে কভার করলাম, আর তারা দেখা যাবে একটা ক্লাসকে কভার করছে, তাহলে তাদের থেকে আমি এগিয়ে থাকবো তো? হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় আমরা বাজার বিভাজন করি যাতে আমরা আমাদের কম্পিটিটিভ পাওয়ারটাকে কি করি, বাড়াতে পারি। আমরা দেখবো লোয়ার কাস্টের হাতেও আমাদের প্রোডাক্ট, মিডিল ক্লাসের হাতেও আমাদের প্রোডাক্ট, আপার ক্লাসের হাতেও আমাদের প্রোডাক্ট। তাহলে আমাদের প্রোডাক্ট যদি প্রত্যেকটা ক্লাসের হাতে তুলে দিতে পারি, তাহলে দেখা যাবে যারা, যে সমস্ত আমাদের কম্পিটিটর আছে, তারা যারা একটা ক্লাসকে ফলো করেই তারা তাদের প্রোডাক্টটাকে লঞ্চ করছে, তারা কিন্তু আমাদের থেকে পিছিয়ে পড়বে। তাহলে কম্পিটিটিভ পাওয়ার কিন্তু বাজার বিভাজনের ফলে কি হয়, বাড়ে। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসকে কভার করছি, সমাজের প্রত্যেকটা স্তরকে আমরা কভার করে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে না? তাহলে কম্পিটিটিভ পাওয়ার ইনক্রিজ করে। নেক্সট হচ্ছে সুইটেবল মার্কেটিং প্রোগ্রাম। দেখো, সুইটেবল মার্কেটিং প্রোগ্রাম হচ্ছে যে আমরা আমাদের যে মার্কেটিং প্রসেস আছে, প্রোগ্রাম আছে, আমরা যে বিপণন প্রক্রিয়া যেটা তৈরি করছি, বানাচ্ছি, বিপণনের একটা প্রোগ্রাম তো বানাতে হয় আগে থেকে, কিভাবে আমাদের বিপণনটা করব, কিভাবে মার্কেটিংটা করব। তাহলে সেই প্রোগ্রামটা বানাতে গেলে আমাদের তো কাস্টমারকে ক্লাসিফাই করতেই হবে, কাস্টমারকে বিভিন্ন ভাগে ভাগ করতেই হবে। তোমরা কিন্তু একটা জিনিস ভুল করবে না কখনো, বাজার বিভাজন মানে বাজারকে টুকরো টুকরো করে ভাগ করা, এটা যেন ভেবো না। আমরা বাজারের মধ্যে যে কাস্টমার আছে তাদেরকে বিভাজন করে নিচ্ছি, তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে নিচ্ছি, ভাগ করে নিয়ে আমাদের প্রোডাক্টগুলো তাদের হাতে তুলে দিচ্ছি, এটা বাজার বিভাজন। তুমি যেন ভেবো না বাজারকে কেউ করার দিয়ে কেটে বিভাজন করে দিয়েছে, এটা যেন ভেবো না। তাহলে সেখানে আমাদের যে মার্কেটিং প্রোগ্রামটা হবে, মার্কেটিং প্রোগ্রামটা যেটা বানাবো, আমরা যদি বিভিন্ন স্তরের বাজারকে, মানে আমাদের ক্রেতাকে বিভিন্ন স্তরে ভাগ করে নিয়ে তারপর তাদের বিহেভিয়ারটা যদি লক্ষ্য করি, আলাদা আলাদা ফিডব্যাক নিই, তাহলে 3জনদের থেকে 3 রকম তথ্য আগে থেকে পেয়ে যাব। তাহলে পেয়ে গিয়ে এবার তাদেরকে আমাদের ইনফ্লুয়েন্স করার জন্য, হ্যাঁ, তাদেরকে আমাদের ক্যাচ করার জন্য কি ধরনের প্রোগ্রাম বানানো উচিত, সেই প্রোগ্রামটা আমরা বানাতে পারবো, এফেক্টিভ প্রোগ্রাম বানাতে পারবো। সেখানে দেখা যাবে যে আমরা বিভিন্ন ক্লাসের যে আমাদের কাস্টমারকে ভাগ করে নিয়েছি, সেখানে বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকম ডিফারেন্ট প্রোগ্রাম বানালাম, যার ফলে আমাদের কি হবে, সেলসটা অনেক বাড়বে, কাস্টমারটা স্যাটিসফাই হবে, কাস্টমার স্যাটিসফাই হলেই আমাদের সেলস বাড়বে, সেলস বাড়লে আমাদের বাজার তো ধরে রাখা সম্ভব হবেই, তার সাথে সাথে বাজারের পরিধিও আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাজার বিভাজনের ফলে এটা আমাদের সম্ভব হয়। কিন্তু একই রকম প্রোগ্রাম আমরা 3 রকম কাস্টমারের ক্ষেত্রে বানালে কিন্তু আমাদের সেখানে কাস্টমার স্যাটিসফাই হবে না, সেখানে সেলস বাড়ানো যাবে না। নেক্সট হচ্ছে প্রফিটেবল ইউজ অফ রিসোর্স। দেখো, এই বাজার বিভাজন করে আমি যেটা একটু আগে বললাম, যে বাজার বিভাজন করে আমি প্রত্যেকটা ক্লাসের কাছ থেকে ফিডব্যাক নিয়ে, আমরা বিভিন্ন ক্লাসের কাছ থেকে ধরো 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি আমাদের ক্রেতাদের, আমাদের কাস্টমারদের 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। এবার 3টে ক্যাটাগরির ফিডব্যাক আলাদা। লোয়ার ক্লাস তারা ফিডব্যাক দিয়েছে আলাদা, মিডিল ক্লাস তারা ফিডব্যাক দিয়েছে আলাদা, আপার ক্লাস তারা ফিডব্যাক দিয়েছে আলাদা। এই ফিডব্যাকগুলো নিয়ে আমরা যদি অবজার্ভ করি, এগুলো হচ্ছে আমাদের কি বলতো, রিসোর্স, এগুলোই সম্পদ। আমাদের যে
প্রোডাক্টটা ইউজ করছে, সে ইউজ করার পর কতটা স্যাটিসফাইড কি তারা যখন তাদের ফিডব্যাকটা দিচ্ছে, এটাই আমাদের রিসোর্স। এবার এটাই কাজে লাগবে। আমাদের যদি কোনো ডিফেক্ট থাকে, কোন ক্লাসটার ডিফেক্ট বলছে আমরা সেটা বুঝতে পেরে যাব, কোন ক্লাস স্যাটিসফাই না আমরা বুঝতে পেরে গেলাম, বুঝতে পেরে গিয়ে সেখানে তাকে স্যাটিসফাই করার জন্য কি কি তাহলে চেঞ্জেস দরকার, সেই সমস্ত চেঞ্জেসগুলো আনবো। তাহলে এই রিসোর্সগুলোকে আমরা কাজে লাগাবো। আর যদি রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি, এই ফিডব্যাকগুলোকে কাজে লাগাতে পারি, বিভিন্ন আমাদের বাজারের শ্রেণী থেকে যে সমস্ত আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি, সেই তথ্যগুলোই আমরা সম্পদ হিসাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, আমাদের পরবর্তী সময়ে যারা ডিসস্যাটিসফাই ছিল তাদেরকে আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রোডাক্ট সেখানে চেঞ্জেস এনে আমরা সেই প্রোডাক্টটা তার হাতে তুলে দিয়ে তার মধ্যেও স্যাটিসফ্যাকশন আনতে পারবো। তাহলে কি হবে, আমার দেখবো যে সমস্ত কাস্টমারগুলো আমাদের প্রোডাক্টের উপর কিছুটা অন্তত ডিসস্যাটিসফাই ছিল, তারাও দেখবো স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে তার ফলে কি হয়, আমরা প্রফিটেবল পজিশনে পৌঁছাতে পারবো, আমাদের সেলস বাড়বে আবার। তাহলে প্রফিটেবল পজিশনে পৌঁছাতে পারবো। আর এই রিসোর্সগুলোকে আমাদের ঠিক ঠিক ব্যবহার করতে হবে। মানে বাজার যখনই আমরা ক্লাসিফাই করেছি, বাজারকে ভাগ করেছি, বাজার সেগমেন্টেশনের পরে আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তথ্য সংগ্রহ করছি, সেইগুলোকেই বলছি এখানে রিসোর্স। আর সেই রিসোর্সগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের যদি কোনো প্রোডাক্টে ঘাটতি থাকে, আমাদের মার্কেটিং প্রসেসে যদি কোনো ভুল থাকে, আমাদের প্রসেসটা যদি অন্যভাবে কাস্টমাররা চায়, তাহলে আমরা মার্কেটিং প্রসেস, আমাদের মার্কেটিং প্রোগ্রাম, তাকেও আমরা চেঞ্জ করতে পারবো। মার্কেটিং প্রোগ্রামে যদি কোনো আমাদের ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টগুলো সারাতে পারবো। তাহলে এই রিসোর্সকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে কাজে লাগাতে পারলেই আমরা দেখবো আমাদের মার্কেটিংয়ের যে মূল অবজেক্টিভ কি, আমাদের প্রোডাক্টটা আমরা কাস্টমারের হাতে তুলে দেবো, বিক্রি করব, কত বেশি বিক্রি করব, কত বেশি মার্কেটটাকে বাড়াবো। তা মার্কেটকে আমরা বাড়াতেও পারবো, আমাদের বিক্রিকে বাড়াতে পারবো। আমরা যদি বাজারকে বিভাজন করি, তাহলে দেখবো আমাদের বিক্রির পরিমাণ অন্যরকমই হবে। আর যদি বাজারকে আমরা একই ভেবে নিয়ে আমাদের প্রোডাক্টটাকে বাজারের মধ্যে আনি, তার বিক্রি কিন্তু অন্যরকম হবে। তাহলে সেখানে বাজার বিভাজন কিন্তু আমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট, সেই মার্কেটিং ম্যানেজমেন্টের কিন্তু একটা বড় টুলস। এই বাজার বিভাজনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের সাকসেসটা অনেক অংশে নির্ভর করে। মার্কেটিংটা আমরা বলতে পারি বাজার বিভাজনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, এবং বাজার বিভাজনের সাহায্যেই আমরা কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের সাকসেসটাকে আনতে পারি। এবং মার্কেটিং ম্যানেজমেন্টের সাকসেস মানে কি, আমাদের বিক্রি বেশি করব, আমরা সেখান থেকে প্রফিট বেশি করব, আমরা বাজারকে আস্তে আস্তে বিস্তৃত করতে পারবো, বাজার সম্প্রসারণ ঘটাবো। তাই এই সমস্ত অবজেক্টিভগুলো কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের উপর ডিপেন্ডেন্ট, আর মার্কেটিং ম্যানেজমেন্ট আবার বাজার বিভাজনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এটা কনক্লুশন দিয়ে ছেড়ে দেবে। এবার আমি যখন আলোচনা করলাম, আমি বড় করে আলোচনা করলাম, তোমরা কিন্তু বারবার বলছি, তোমরা যখন আনসার লিখবে, ডেফিনেশনটা তো লিখলে, ডেফিনেশনটা লেখার পর তারপরে যখন তোমরা দেখবে ডেফিনেশনে হয়তো 2 মার্কস আছে, ডেফিনেশনটা দিয়ে তোমরা একটা দুটো রাইটারদের কোটেশন যদি দিতে পারো, দেবে, মতামত দেবে। দেওয়ার পর তারপরে আসবে তোমরা এই ইম্পর্টেন্সটা লিখতে, মার্কেট সেগমেন্টেশনের ইম্পর্টেন্স। তখন ইম্পর্টেন্সের পয়েন্টগুলো কি করবে, আগে প্রথমে একটা ছক করে পয়েন্টসগুলো লিখে নেবে, পয়েন্টসগুলো লিখে নিয়ে তারপর ডিসকাস করতে শুরু করবে। এবার যদি দেখো 6 মার্কস আছে, আমরা এখানে 8টা পয়েন্ট দিচ্ছি, আমরা এখানে 6 মার্কসে 6টা পয়েন্ট অবশ্যই ডিসকাস করব, কিন্তু উপরে লিখে নিয়েছি 8টা পয়েন্ট, 6টা পয়েন্ট অবশ্যই ডিসকাস করব। যদি 8টা করতে পারি সময়ের মধ্যে, তাহলে তো খুব ভালো। আর তোমরা মনে রাখবে, 1 মার্কসের জন্য তোমরা কিন্তু সময় পাবে 2 মিনিট। তাহলে একটা 8 মার্কসের কোশ্চেনে সময় পাবে 16 মিনিট, একটা 6 মার্কসের কোশ্চেনে সময় পাবে কত, 12 মিনিট। সেইটা দেখে কিন্তু আনসারটা করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। পরে আবার আর একটা কোশ্চেন নিয়ে আসছি, পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো টাটা।